আজকে আমরা একটা নতুন আলোচনা করব কোনো একটা মিশ্রণের উপাদানগুলির পৃথকীকরণ মানে হচ্ছে আলাদা করে দেওয়া। কার উপাদান আলাদা করে দেবো? মিশ্রণ। তাহলে প্রথমেই প্রশ্ন আসছে মিশ্রণ ব্যাপারটা কি। তো মিশ্রণ সম্পর্কে তোমাদের ধারণা আছে। মিশ্রণটা কি? মিশ্রণ হচ্ছে দুই বা তার বেশি, দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থের একটা মিশ্রণ। মৌলিক বা যৌগিক পদার্থের মিশ্রণ, এটা হচ্ছে তোমার মিশ্রণ। আরেকটু ভালোভাবে বলতে গেলে দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থকে যদি আমরা নির্দিষ্ট ওজন অনুপাতে মেশাই, কথাগুলো খেয়াল রাখবে, নির্দিষ্ট ওজন অনুপাতে আমি মেশালাম, ঠিক আছে? তারপর আমি কি করলাম, যদি মেশানো হয় তাদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটা চলবে না। মানে যদি রাসায়নিক বিক্রিয়া ঘটে তাহলে কিন্তু আর মিশ্রণ থাকবে না। তাহলে রাসায়নিক বিক্রিয়া না ঘটে যদি উপাদানগুলি পাশাপাশি নিজেদের নিজস্ব ধর্ম অনুসারে থাকে এবং যাদের সহজে পৃথক করা যায় না, এটাও আবার মনে রাখতে হবে, পৃথক করা গেলে আবার হবে না, পৃথক করা যায় না তাদের মিশ্রণ। মানে গোটা ব্যাপারটা আরেকবার দেখে নাও, দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থকে যদি নির্দিষ্ট ওজন অনুপাতে তুমি মেশালে, মেশাবার পর যেটা পেলে তার মধ্যে উপাদানগুলোর কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না, কিন্তু যে উপাদানগুলো দিয়ে গঠিত তারা নিজস্ব ধর্ম অনুসারে পাশাপাশি অবস্থান করতে পারবে এবং যাদের উপাদানগুলোকে সহজে পৃথক করা যাবে না, পৃথক করা যাবে না বলিনি, আমরা বললাম সহজে পৃথক করা যাবে না, তাদেরকে আমি বলবো মিশ্রণ। এখন প্রশ্ন হচ্ছে মিশ্রণের উপাদান, আমি যখন মিশ্রণ করেছি নিশ্চয়ই কোনো কারণে করেছি, তাহলে মিশ্রণের উপাদানগুলোকে আমি আলাদা করতে চাইছি কেন? নিশ্চয়ই সেটারও কোনো কারণ আছে বা কোনো নিশ্চয়ই প্রয়োজন পড়েছে যার জন্য আমি উপাদানগুলোকে পৃথক করার প্রয়োজন অনুভব করছি। তো মিশ্রণের উপাদানগুলোকে অনেকগুলো কারণ থাকে যার জন্য আমাকে উপাদানগুলোকে পৃথক করার দরকার হয়ে পড়ে। যেমন প্রথম কারণ হচ্ছে মিশ্রণের মধ্যে যদি কোনো অবিশুদ্ধি থাকে, মানে এমন একটা পদার্থ মিশে গেছে যাতে যেটা মিশ্রণের ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে বা মিশ্রণটাকে খারাপ করে দিচ্ছে, সেই জিনিসটাকে আলাদা করার জন্য আমাকে কি করতে হয়, ওই অবিশুদ্ধি উপাদানটাকে আলাদা করার দরকার হয়ে যায়। 2 নম্বর দেখো, এই একই ব্যাপার, যদি কোনো খাদ্যদ্রব্য তৈরি করছো, খাবার মানে বুঝতেই পারছো সেটাকে কেউ খাবে, খেলে তার শরীরে প্রভাব ফেলবে, এই ধরনের খাবার নিশ্চয়ই আমি চাইবো না। তাহলে খাদ্যদ্রব্যের অনেক সময় বিশুদ্ধ করার জন্য, খাদ্যদ্রব্যের যেন কোনো বিষ জাতীয় উপাদান যদি না থাকে, ক্ষতিকারক কোনো উপাদান না থাকে, সেই জন্য ওই উপাদানটাকে আমাদের আলাদা করার দরকার হয়ে পড়ে। 3 নম্বর, একই নিয়ম অনুসারে ঔষধ শিল্পে মানে ওষুধ যারা তৈরি করে তাদেরও কিন্তু, বা অন্যান্য শিল্পক্ষেত্রেও কিন্তু অনেক সময় হয়ে থাকে, অন্যান্য শিল্পক্ষেত্রে বিশুদ্ধতা, আমি একই কথা বারবার বলছি, শিল্পক্ষেত্রে বিশুদ্ধতা জিনিসটা খুব দরকার। কারণ ওষুধ তৈরি করছি যেহেতু, বিশুদ্ধতা না হলে সেটা ইটসেলফ ভালো জিনিস হবে না। তাহলে ঔষধ বা অন্যান্য শিল্পক্ষেত্রে বিশুদ্ধতা অত্যন্ত প্রয়োজন। তাহলে সেই বিশুদ্ধতা রাখতে অনেক সময় আমাকে বিভিন্ন উপাদানকে আলাদা করার দরকার হয়ে পড়ে। 4 নম্বর বলছি, 4 নম্বর আরেকটা খুব ইম্পর্টেন্ট, আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হয়। আচ্ছা, আকরিক ব্যাপারটা কি? আমরা যে সমস্ত ধাতুগুলো ব্যবহার করি, সে সোনা হোক, রূপা হোক, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, কপার, যাই বলো না কেন, সেটা কিন্তু বাজারে সরাসরি কিনতে পাওয়া যায় না। কি হয়, আমরা সেটা পাই থেকে মাটির নিচে যেগুলো পাই সেগুলোকে বলা হয় খনিজ পদার্থ। এবার বিভিন্ন পাথর বা শিলার মধ্যে কি হয়, ধাতুগুলো মিশে থাকে মানে কিভাবে, তার অক্সাইড রূপে বা কোনো ক্ষেত্রে কার্বনেট রূপে বা কোনো ক্ষেত্রে সালফাইড রূপে মিশে থাকে, সেই জিনিসগুলোকে বলছে আকরিক, যাদের থেকে আমরা খুব সহজে কম খরচে ধাতুটাকে বের করতে পারবো। মানে মূল ধাতু যেটা, বা বলতে পারো সব থেকে বিশুদ্ধ উপায়ে বিশুদ্ধ ধাতু, আমি তো অ্যালুমিনিয়াম মানে একটা বিশুদ্ধ অ্যালুমিনিয়াম চাইবো,
কপার মানে বিশুদ্ধ কপার চাইবো, তাহলে কোনো একটা আকরিক থেকে, আকরিক মানে বললাম যে সমস্ত আকরিক থেকে আমরা খুব অল্প খরচে বিশুদ্ধ ধাতু খুব সহজে নিষ্কাশন করতে পারবো, সেই সমস্ত পদার্থগুলোকে বলা হয় আকরিক। এবার সেই আকরিকের মধ্যে কি থাকে, যেমন আমি খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি যে অ্যালুমিনিয়ামের একটা আকরিক হচ্ছে বক্সাইট, নাম শুনেছো নিশ্চয়ই বক্সাইট। সেই বক্সাইটের সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটাকে হচ্ছে এটার সঙ্গে আবার H2O ব্যাপার থাকে, 2H2O, এই জিনিসটা হচ্ছে বক্সাইট। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা আকরিক। এবার সেই অ্যালুমিনিয়ামের আকরিক থেকে আমাকে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম পেতে হবে। তার মানে কি, এর মধ্যে যে উপাদানগুলো মিশে আছে সেই উপাদানগুলো থেকে আমাকে অ্যালুমিনিয়ামটাকে আলাদা করে নিতে হবে। তাহলে এটাও কিন্তু তুমি বলতে পারো পৃথকীকরণের পদ্ধতি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেমন বক্সাইট বললাম, আয়রনের ক্ষেত্রেও ম্যাগনেটাইট আছে, সেই ম্যাগনেটাইটের মধ্যে থেকে আয়রনটাকে বের করে আনতে হয়, সেটার একটা পদ্ধতি আছে। যাই হোক, তাহলে সেক্ষেত্রে আমাকে বিশুদ্ধ ধাতু পেতে গেলে আমাকে কিন্তু আকরিক থেকে ধাতুটাকে বিভিন্ন উপায়ে নিষ্কাশন করতে হবে। তাহলে এরকম পদ্ধতিগুলো, এরকম বিভিন্ন কারণে আমাকে মিশ্রণ থেকে, সেটা প্রাকৃতিক মিশ্রণই হোক বা তোমার কৃত্রিম উপায়ে তৈরি মিশ্রণ হোক, আমাকে আলাদা করার দরকার হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে করব? আচ্ছা, করার অনেক নিয়ম আছে, তার মধ্যে দু একটা নিয়ম কিন্তু তোমরা অলরেডি জেনেও গেছো, জানো। সবগুলোই আমি একটু একটু করে বলছি। যেমন মনে করো তোমরা আগে যেগুলো পড়েছিলে যে আশ্রাবণ বা বলতে পারো পরিশ্রাবণ, এগুলো তোমাদের আগের ক্লাসে ছিল, এগুলো কিন্তু আমি আলোচনার মধ্যে যাব না। আচ্ছা, এছাড়া যেগুলো ছিল ঊর্ধ্বপাতন, এগুলো ধারণা থাকতে পারে। ঊর্ধ্বপাতন, পাতন, আংশিক পাতন, আচ্ছা আরেকটা হচ্ছে বিওজি বা সেপারেটরি, বিওজি ফানেল দ্বারা পৃথকীকরণ। আমরা মূলত এই চারটা জিনিস একটু করব, তার মধ্যে এটা খুব বেশি পদ্ধতিগত দরকার নেই, এইটা এটা আর এটা ডিটেলস পড়তে হবে। কখন করব, কি ক্ষেত্রে, কোন ক্ষেত্রে পাতন, কোন ক্ষেত্রে আংশিক পাতন, কোন ক্ষেত্রে বিওজি ফানেল, তাদের মধ্যে পার্থক্য কি, পরীক্ষাটা কিভাবে করব, তার জন্য কি কি উপাদান দরকার হবে, এই সব জিনিসগুলো কিন্তু আমাকে ডিটেলস করতে হবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমেই বলি ঊর্ধ্বপাতন সম্পর্কে। যদিও ঊর্ধ্বপাতন সম্পর্কে কিন্তু তোমাদের একটা ধারণা আছে, আমার ধারণা যে নিশ্চয়ই তোমরা জানো ঊর্ধ্বপাতন ব্যাপারটা কি। ঊর্ধ্বপাতন ব্যাপারটা কীরকম, কিছু কিছু পদার্থ আছে, যেমন মনে করো আমি বলতে পারি কর্পূর, যেমন মনে করো আয়োডিন, এই ধরনের পদার্থগুলোকে, যেটা কঠিন পদার্থ, কি হয় এই পদার্থগুলোকে আমি যদি তাপ দিই তাহলে সরাসরি ওই পদার্থে বাষ্পে পরিণত হয়ে যায়। তরলের যে স্টেটটা থাকে সেই স্টেটটা খুব অল্প মুহূর্তের জন্য তৈরি হয়, অলমোস্ট পাওয়া যায় না। তো কি হয়, তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। এবার বাষ্পকে যদি আমি তাপ নিষ্কাশন করি, এটা তাপ দিলাম, আর আমি যদি তাপ নিষ্কাশন করি, বিয়োগ করলাম, তাহলে সেক্ষেত্রে আবার কঠিন পদার্থটা পাওয়া যায়। এবং সেক্ষেত্রে যে পদ্ধতি, সেই ক্ষেত্রে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন পদ্ধতি। যেমন মনে করো বালির সঙ্গে আয়োডিন মেশানো আছে, তুমি কিভাবে পৃথক করবে? কি করবে, মিশ্রণটাকে গরম করে দাও, গরম করলে কি হবে, আয়োডিনটা বাষ্পে পরিণত হয়ে যাবে। বাষ্পে পরিণত হওয়ার পর বাষ্পটাকে আবার শীতল করে নেওয়া হয়। বাষ্পটাকে যদি আবার শীতল করে নিই, আমি শীতল করার পদ্ধতি আছে, তাহলে সেক্ষেত্রে আমি কঠিন আয়োডিনটা আলাদাভাবে পেয়ে যাব আর বালিটা আলাদাভাবে পেয়ে যাব। তো এটা তো আর না জানলেও হবে, মূল ব্যাপারটা তোমাকে বললাম যে যেসব কিছু কিছু পদার্থ আছে, কঠিন পদার্থ আছে, যাদেরকে আমি উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়, প্রয়োজনে বাষ্প থেকে আবার যদি শীতল করা যায় তাহলে সেক্ষেত্রে আবার সেই পদার্থটা ফেরত পাওয়া যায়। মানে মেন যেটা আমরা বলবো পাতন, ডিটেলস কিভাবে, কখন করব, কাদের কাদের ক্ষেত্রে পাতন করব এবং কিভাবে করব। আচ্ছা, পাতন মনে রাখি, পাতন প্রক্রিয়াটা কখন করবে। প্রথমত মনে রাখবে, যদি কঠিনের সঙ্গে তরল পদার্থ এই ধরনের একটা মিশ্রণ থাকে তাহলে আমি পাতন প্রক্রিয়া ফলো করতে পারি। কঠিনের সঙ্গে তরল মানে কি, মনে করো জল, জলের মধ্যে চিনি গুলে রেখেছো, তুমি চিনি থেকে জলটাকে আলাদা করতে চাইছো, সরাসরি কিন্তু করা যাবে না।
তখন সেক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করতে হয় সেটাকে বলা হয় পাতন। তুমি মনে করো জলের মধ্যে নুন গুলে রেখেছো, বা জলের মধ্যে তুমি কপার সালফেট দুধে গুলে রেখেছো, তখন তোমাকে পাতন পদ্ধতি অবলম্বন করতে হবে। আচ্ছা, অথবা দুটো তরল যদি মিশে থাকে তাহলেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কিন্তু পাতন করে দুটো তরলকে আলাদা করা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে এই তরল দুটির স্ফুটনাঙ্ক পার্থক্য 30 ডিগ্রির বেশি হতে হবে। মানে এমন দুটো তরল নিতে হবে যে দুটো তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য 30 ডিগ্রির বেশি। অ্যাটলিস্ট সাধারণত সেই সমস্ত দুটো তরল যদি মিশে থাকে, বা তিনটে তরল মিশে থাকে, বা একাধিক তরল মিশে থাকে, তাদের প্রত্যেকের স্ফুটনাঙ্কের পার্থক্য 30 ডিগ্রির বেশি হতে হবে, তাহলেও কিন্তু আমি পাতন পদ্ধতি প্রয়োগ করতে পারি। ঠিক আছে? তাহলে কি ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে পাতন ব্যবহার করবো, পাতন পদ্ধতি ব্যবহার করবো, আমি জানতে পারবো। আচ্ছা, এই পাতন পদ্ধতি ব্যবহার করতে গেলে মূল ব্যাপার হচ্ছে তাপ প্রয়োগ করা। তাহলে তাপের একটা সোর্স কিন্তু লাগবে, সে বুনসেন বার্নার হোক, বুনসেন বার্নার দিয়ে আমরা সাধারণত ব্যবহার করবো। আচ্ছা, তার সঙ্গে যেটা লাগবে সেটাকে বলা হয়, নতুন আমরা জানছি, লিবিক শীতক। শীতক মানে কুলার, মানে একটা কুলার সিস্টেম থাকতে হবে। কুলার সিস্টেম মানে কিরকম? কুলার সিস্টেম নানা রকমের হয়। তো এই রকম দেখতে, আমি বলে রাখি, মোটামুটি এরকম দেখতে। ভেতরের যে নলটা আনলাম সেটা খুব সরু নল, সবটাই কাঁচের তৈরি। এখান দিয়ে একটা নল প্রবেশ করানো থাকতে পারে, এখান দিয়ে একটা নল প্রবেশ করানো থাকতে পারে। মানে কি করা হয়, এটার মধ্য দিয়ে মনে করে একটা গ্যাস প্রবেশ করবে। সেই গ্যাসটা কোন দিকে যাবে, যাওয়ার কোনো রাস্তা নেই, ওকে এর মধ্য দিয়েই যেতে হবে। এবার ব্যবস্থা করা থাকে, এখানে একটা ওপেনিং থাকে, এখানে একটা ওপেনিং থাকে। এই একটা ওপেনিং দিয়ে সাপোজ শীতল জল, ঠান্ডা জল প্রবেশ করালাম, আর সেই জলটা এটার মধ্য দিয়ে বেরিয়ে এলো, আর গোটাটাকে জল দিয়ে ভর্তি করে দিলাম, ঠান্ডা জল। তাহলে এই গোটা ব্যাপারটাকে বলা হবে লিবিক শীতক। মানে যে গ্যাসটা এর মধ্য দিয়ে যাবে, সেই গ্যাসটা একটা ঠান্ডা অ্যাটমসফিয়ারের মধ্য দিয়ে যাবে। যদি এর মধ্য দিয়ে সবসময় ঠান্ডা জল ফ্লো করে, ঠান্ডা জল কন্টিনিউয়াসলি যাচ্ছে, কন্টিনিউয়াস বেরিয়ে যাচ্ছে, তার মানে কি, যে গ্যাসটা এর মধ্য দিয়ে ফ্লো করবে সেটা একদম শীতল একটা আবহাওয়ার মধ্য দিয়ে প্রবাহিত হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে যখন গ্যাসটা এর মধ্য দিয়ে প্রবাহিত হয়, দেখা যায় যখন এখান থেকে বেরিয়ে আসছে সেটা সাধারণত তরলে পরিণত হয়ে যায়। ঠিক আছে? এই জিনিসটাকে বলা হচ্ছে লিবিক শীতক। সবটাই কিন্তু কাঁচের তৈরি, অন্য কোনো ম্যাটেরিয়ালের তৈরি হবে। যে এই লিবিক শীতকটা কিন্তু পাতন প্রক্রিয়াতেও লাগবে, আবার আংশিক পাতন প্রক্রিয়াতেও লাগবে। কিভাবে করব? নীতিটা বলি, কিছুই না, সে তোমার জল প্লাস চিনি হোক, বা জল প্লাস নুন হোক, বা জল প্লাস কপার সালফেট হোক। পরীক্ষায় সাধারণত কপার সালফেটটাই দেয়, যে কীভাবে একটা তুঁতের জলীয় দ্রবণ থেকে তুঁতে এবং জলকে আলাদা করবে, এই হচ্ছে প্রশ্ন। তো কীভাবে করব আমি বলি। প্রথমে আমি একটা গোলতল ফ্লাক্স নিলাম, ছবিটা বই থেকে দেখলাম, আমি মোটামুটি একটা আঁকছি। একটা গোলতল ফ্লাক্স নিলাম, সেখানে কপার সালফেটের জলীয় দ্রবণ নিলাম। আচ্ছা, গোলতল ফ্লাক্সটাকে একটা ত্রিপদ স্ট্যান্ড, মানে ত্রিপদ স্ট্যান্ড মানে কেমিস্ট্রিতে সাধারণত ব্যবহার করা হয় তিনটে পা যুক্ত একটা টুলের মতো। মাঝখানটা ফাঁকা থাকে, মাঝখানটা গোল ফাঁকা, এই গোটাটা লোহা, মাঝখানটা ফাঁকা, তার তিনটে পা থাকে। এরকম একটা ত্রিপদ স্ট্যান্ডের উপর বসে দিলাম। সরাসরি বসানো হয় না, একটা তার জালির মধ্য দিয়ে বসানো হয়। কেন তার জালির মধ্য দিয়ে বসানো হয়? যাতে তামার তার জালি নিই, যাতে তাপটা সরাসরি ছড়িয়ে পড়ে। তামার তার জালির উপরে গোটা ব্যাপারটা বসানো হয়, সরাসরি বসানো হচ্ছে। আচ্ছা, এখান থেকে এটা কর্ক আছে, কর্কের মধ্য দিয়ে একটা সচ্ছিদ্র নল ভেতরে প্রবেশ করা হয়। এর মধ্য দিয়ে একটা সচ্ছিদ্র নল প্রবেশ করানো থাকে, যাতে এখান থেকে যে বাষ্প তৈরি হবে সেই বাষ্পটা কিন্তু এই নলের মধ্য দিয়ে বেরিয়ে আসার জায়গা থাকে। এবার এই নলটাকে এখানে আমি একটা লিবিক শীতক যোগ করি। পরীক্ষায় পদ্ধতি ইন জেনারেল সাধারণত খুব একটা আসে না, নীতি দিয়ে ছেড়ে দেয়।
তবু তোমার একটু জেনে রাখা দরকার, কারণ এটা অনেক বড় প্রশ্ন। বড় প্রশ্ন ইন দ্য সেন্স, আচ্ছা এই মাঝখানে নলটা এত মোটা হয় না, খুব সরু একটা নল হয়। ছবি আঁকতে হবে, ছবি না এঁকে তুমি এই প্রশ্নটার উত্তর করতে পারবে না। তাই সেক্ষেত্রে এখনকার যা কোশ্চেন প্যাটার্ন কিভাবে করা হয় সেটা সাধারণত আসে না, তবু পদ্ধতিটা তোমার জেনে রাখা ভালো, এমন কিছু কঠিন নয়। এটার সঙ্গে লাগানো থাকে, আর এখানে একটা তোমার গ্রাহক নল, মানে যেটার মধ্যে দিয়ে তুমি কালেক্ট করবে, এই টাইপের একটা নল প্রবেশ করানো থাকে। অবভিয়াসলি এটাকে ধরার জন্য একটা স্ট্যান্ড থাকবে, এটাকে ধরার জন্য একটা স্ট্যান্ড থাকবে, এগুলো আর আমি আঁকছি না, ওই জন্য যাচ্ছি না। তাহলে এই হচ্ছে তোমার গোটা এক্সপেরিমেন্টাল সেটআপ। কি করতে হবে, এখানে কপার সালফেটের জলীয় দ্রবণ নিলাম, যেখান থেকে কপার আর জলটাকে তোমাকে আলাদা করতে হবে। তুমি কি করলে, একটা ত্রিপদ স্ট্যান্ড নিলে, তার মধ্যে উপরে একটা তামার তার জালি দিলে, তার উপরে তুমি এই বিকারটা, বিকার নয় এটা, এটা হচ্ছে গ্লাস নল বা একটা পাত্র বলতে পারো, সেই পাত্রের মধ্যে তুমি বসাবে। আচ্ছা মুখে একটা কর্ড লাগিয়েছো, সচ্ছিদ্র কর্ড, সেই তার মধ্যে দিয়ে একটা নির্গম নল বেরোনো আছে, সেই নির্গম নলটা একটা লিপিড শীতকের মধ্য দিয়ে পাস করানো আছে। আচ্ছা লিপিড শীতকে কিন্তু জল প্রবেশ করা আর জল বেরোনো এই দুটো অবশ্যই দেখাবে, জল না দেখালেও চলবে, কিন্তু এর মধ্যে দিয়ে জল প্রবেশ করছে। এখানে লিখে দিতে জল, এখানে লিখে দিতে লিপিড শীতক, এটাকে লিখে দিলে গ্রাহক নল, এখানে লিখে দিলে কপার সালফেটের জলীয় দ্রবণ, এটা ত্রিপদ স্ট্যান্ড, এটা তামার তার জালি। এখানে তুমি তাপ দেওয়ার ব্যবস্থা করলে রুমসের পারমানেন্ট হবে। যখনই টেম্পারেচার বাড়তে বাড়তে 100 ডিগ্রি হয়ে যাবে, কি হবে, জলটা কিন্তু ফুটে বাষ্পে পরিণত হতে শুরু করবে। তুতের স্ফুটনাঙ্ক কিন্তু অনেক বেশি, তুতে কিন্তু বাষ্পে পরিণত হবে না। স্ফুটনাঙ্ক কথাটার সঙ্গে নিশ্চয়ই পরিচিত, তবুও আবার বলছি যে প্রমাণ চাপে যে উষ্ণতায় তরল বাষ্পে পরিণত হয় তাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। আবার বলছি, প্রমাণ চাপে যে উষ্ণতায় কোনো একটা তরল বাষ্পে পরিণত হয় তাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক। এবার যেই 100 ডিগ্রি আমি জানি জলের ক্ষেত্রে, জলটা জলের বাষ্পটা কিন্তু এর মধ্যে প্রবেশ করে কি হবে, যখন এটার মধ্য দিয়ে যাবে, বললাম তোমাকে একটা ঠান্ডা আবহাওয়ার মধ্য দিয়ে যাবে। এবার যখন এই ঠান্ডার মধ্য দিয়ে যাবে, কি ঘটনা ঘটবে, যে বাষ্পটা তৈরি হয়েছিল সেই বাষ্পটা আবার জলে পরিণত হয়ে যাবে। কিন্তু সেই জলটা কিন্তু আবার এই নলে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, এটা একদম আন্ত করা থাকে। সুতরাং যেই জলে পরিণত হবে সোজা গিয়ে এই গ্রাহক পাত্রে এসে জমা হবে। তুমি যদি কন্টিনিউয়াস তাপ দিতে থাকো, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এখান থেকে বেশ কিছুটা জল এখানে এসে জমা হয়ে গেল, এবং এখানে তুমি যেটা পাবে এর মধ্যে কিন্তু কোনোভাবেই কপার সালফেট থাকবে না, যেটা পাবে সেটা হচ্ছে সম্পূর্ণ পাতিত জল, একদম ডিস্টিলড ওয়াটার। আর এখানে যেটা পড়ে থাকবে সেটাকে বলা হয় অবশেষ, এবং এখানে কি পড়ে থাকবে, পড়ে থাকবে শুধুমাত্র কপার সালফেট। তাহলে কি হলো, এই পদ্ধতিতে আমি কপার সালফেটের জলীয় দ্রবণ থেকে জল আর কপার সালফেট সম্পূর্ণ আলাদা করে দিতে পারলাম। তাহলে এই পদ্ধতিটাকে বলা হয় পাতন। এবং খেয়াল করে দেখো, একবার কি করছি, বাষ্পে পরিণত করছি, আর একবার বাষ্প থেকে আবার সেটাকে তরল করে দিচ্ছি, এই হচ্ছে আমার পদ্ধতি। তো অনেক সময় প্রশ্ন দেয়, আচ্ছা বলি আর একবার, যে বাষ্পে পরিণত করার পদ্ধতিটাকে বলা হয় বাষ্পীভবন। তরল থেকে বাষ্পে পরিণত করার পদ্ধতিকে বলা হয় বাষ্পীভবন, আর বাষ্প থেকে আবার তরলে পরিণত করার ঘটনাটাকে বলা হয় ঘনীভবন। তুই মনে রাখবে, পাতন মানে হচ্ছে বাষ্পীভবন এবং ঘনীভবনের মিশ্রণ। অনেক সময় প্রশ্ন দেয় যে পাতনের সঙ্গে বাষ্পীভবন এবং ঘনীভবনের কি সম্পর্ক, তখন তোমাকে বলতে হবে বাষ্পীভবন মানে হচ্ছে তরল থেকে বাষ্প, ঘনীভবন মানে বাষ্প থেকে তরল। আর পাতন প্রক্রিয়ায় কি করছি, আমি প্রথমে বাষ্পীভবন করছি, বাষ্পীভবন করার পর বিশেষ উপায়ে আবার সেটাকে তরলে পরিণত করছি, মানে ঘনীভবন করছি। তার মানে এই দুটো পদ্ধতির মিশ্রণ হচ্ছে পাতন। ঠিক আছে, এই গেল তোমার পাতন পদ্ধতি। আচ্ছা পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, অনেক সময় প্রশ্ন থাকে, বড় প্রশ্ন তো খুব বেশি থাকে না, যে পাতন প্রক্রিয়ার সঙ্গে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া তুমি কি পার্থক্য বললাম প্রশ্ন, যে পাতনের সঙ্গে ঊর্ধ্বপাতন, এটা কম্পেয়ার করতে পারে, কম্পেয়ার না, একদম পার্থক্যই করতে পারে, পাতন এবং ঊর্ধ্বপাতন। তখন তোমাকে বলতে হবে পাতন কার ক্ষেত্রে হয়, পাতন হবে যদি যে সমস্ত পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হয়, সাধারণত আমরা তার ক্ষেত্রে পাতন ব্যবহার করি।
আর ঊর্ধ্বপাতন কার ক্ষেত্রে ব্যবহার করি? যে সমস্ত পদার্থ কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই সমস্ত পদার্থের ক্ষেত্রে আমরা ঊর্ধ্বপাতন ব্যবহার করে থাকি, তাই না? এটা হচ্ছে তোমার মূল পার্থক্য। আচ্ছা, এখানের ক্ষেত্রে কি করছি? কঠিন থেকে তরল, তরল থেকে কঠিন। এখানে কঠিন থেকে বাষ্প, বাষ্প থেকে কঠিন। মোটামুটি দুটো পার্থক্য। এটা ভালো করে বললেই তোমার মোটামুটি পার্থক্য, পাতন আর ঊর্ধ্বপাতনের মধ্যে তুমি পার্থক্য করে দিতে পারবে। বেশ, পাতন সম্পর্কে আলোচনা হলো। নেক্সট চলে এসো আংশিক পাতন। আংশিক পাতন, আংশিক পাতন ব্যাপারটা কিরকম? এটা কিন্তু আরো ভালো পদ্ধতি, পাতনের থেকে ভালো পদ্ধতি। মানে যে সমস্ত সাধারণত আংশিক পাতন কিন্তু আর কঠিন কঠিনের সঙ্গে হয় না, তরল প্লাস তরলের মিশ্রণ যদি হয় সেই মিশ্রণ থেকে তরল দুটোকে আলাদা করার জন্য আংশিক পাতন দরকার হয়। তবে এক্ষেত্রে মনে রাখবে এটা আরো ভালো পদ্ধতি। কারণ কি? যদি স্ফুটনাঙ্কের পার্থক্য লেস দেন 20 বা কোনো কোনো বইয়ে 25ও লেখা আছে, যদি 25-এর কম হয় তাহলে সেক্ষেত্রে সাধারণত আংশিক পাতন ব্যবহার করা যায়। মানে 25-এর কম হলে পাতন পদ্ধতিতে সরাসরি করা যায় না, কারণ ওই টেম্পারেচার কন্ট্রোল করার ব্যাপার আছে ওই রেঞ্জের মধ্যে। মানে মনে করো 60 আর 85, একটা স্ফুটনাঙ্ক 60, একটা 85, তুমি তাপ দিতে লাগলে, তাপ দিতে দিতে 60টা যদি কোনোভাবে, অনেক কিছু কিছু পদার্থ আছে 85 স্ফুটনাঙ্ক কিন্তু একটু আগে থেকেই তার পরিবর্তন করতে থাকে, তাহলে তখন তুমি যদি পাতন প্রক্রিয়া ব্যবহার করতে যাও, দুটো তরল মেশানো আছে মনে করো, যেমন হয় অ্যাসিটোন আর মনে করো মিথানল আছে, ওদের স্ফুটনাঙ্ক খুব কাছাকাছি, ওদের কিন্তু কোনো পদ্ধতিতে আলাদা করা যায় না, কারণ ওদের স্ফুটনাঙ্কের পার্থক্য 5। কি হয় মনে করো তোমার সাপোজ 50 আর 60 এক দুটো তরলের স্ফুটনাঙ্ক, যেই তুমি 50 থেকে একটু 52-53 হয়ে গেল, নিচের তরলটা তো হলোই বাষ্পে পরিণত হলো, উপরে যেটা 60 বলছি সেটা 53 থেকে আস্তে আস্তে ওর রাসায়নিক পরিবর্তন ঘটতেছে। সুতরাং তুমি আলাদা করে ভাবছো যে ওটার মধ্যে তুমি আলাদা করতে পারবে, কিন্তু দেখা যাবে ওর মধ্যে দুটোর মিশ্রণ চলে এসছে। তো যাই হোক, আমরা বলে রাখি যে আংশিক পাতন হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে সাধারণত দুটো তরল যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য কম, খুব কম বলিনি, মানে 25-এর কম, মানে 3-4-এর মধ্যে পার্থক্য হলে কিন্তু করতে পারা যাবে না। 25-এর কম মানে আমি বলতে চাইছি ওই 20 থেকে 25 এরকম পার্থক্য, তাদের ক্ষেত্রে সাধারণত আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করা হয়। তবে এখানে একটা টেম্পারেচার কন্ট্রোল করার একটা ব্যবস্থা রাখতে হবে, সেই জন্য একটা বাড়তি জিনিস লাগবে, আগের ক্ষেত্রে যেটা লাগেনি, সেটাকে বলা হয় পাতন স্তম্ভ। ঠিক আছে, যেখানে আমার একটা থার্মোমিটার ইউজ করা থাকবে, যে যেই টেম্পারেচারটা একটা নির্দিষ্ট উপরে উঠতে থাকবে আমার কিন্তু তাপ দেওয়া বন্ধ করে দিতে হবে। আচ্ছা, কোন কি ধরনের তরল? সাধারণত মনে করে এরকম বললাম, মিথাইল অ্যালকোহল বা মিথানলের সঙ্গে জল, মিথানল আর জল। মিথানল মানে হচ্ছে মিথাইল অ্যালকোহল, জলের হচ্ছে 100, মিথানলের প্রায় 65, দেখো পার্থক্য প্রায় 30-এর কাছাকাছি। তাতেও কিন্তু পাতন প্রক্রিয়াতে খুব ভালো আলাদা করা যায় না, আমাদের কিন্তু আংশিক পাতন পদ্ধতি অবলম্বন করা হয়, যদিও আমি বলছি 20 ডিগ্রি রেতে, কিন্তু দেখো ডিফারেন্সটা প্রায় 35 ডিগ্রি। আচ্ছা, কি করা হয়? এই একই রকম এই একটা পাত্র নিলাম, যার মধ্যে ওই তরল দুটোর মিশ্রণ নিলাম, এখানে আবার সেই ট্রিপল স্ট্যান্ড, তামার তারজালি, ওই ব্যাপারগুলো সব একই, সচ্ছিদ্র কর, এটার মধ্য দিয়ে একটা নল বের করা হয়ে থাকে, এইখানে থাকে পাতন স্তম্ভ। কিরকম থাকে? কিছুই না, এটা একটা নল বিশেষ, ঠিক আছে, একটা এরকম নল বিশেষ কি থাকবে, এখানে থার্মোমিটার দেওয়ার ব্যবস্থা থাকবে, ধরো এখানে একটা নল আছে, এর মধ্য দিয়ে থার্মোমিটার পরিষ্কার, আর এখান দিয়ে তোমার ওই নলটাকে বের করা হয়, যেমন আমার বের করা হয়েছিল আগের পাঠে, এখান থেকে নলটা বেরিয়ে আসছে। এবার এখানে আবার সেই লিবিক শীতক, এই একটা লিবিক শীতক লাগিয়ে দিলাম, এটার মধ্যে দিয়ে গ্রাহক নল থাকবে, গ্রাহক পাত্র রেখে দিলাম যার মধ্যে তরলটা জমা হবে, এই দুটো পরস্পর যুক্ত থাকে, আর এখান দিয়ে একটা জল প্রবেশ করার ব্যবস্থা থাকবে, এখান থেকে জল বেরিয়ে যাবে। এই হচ্ছে গোটা সিস্টেম। কি হবে?
যখনই টেম্পারেচার 65°, 65 বললাম, 65°, মিথানলটা বাষ্পে পরিণত হবে, জল কিন্তু বাষ্পে পরিণত হবে না। তাহলে মিথানলের বাষ্প প্রথমে এই উপর দিয়ে উঠবে, যখন এখানে থার্মোমিটারকে টাচ করবে তখন কিন্তু আমি পরিষ্কার দেখতে পাবো 65, তার থেকে কিছুটা বেশি পর্যন্ত তাপ দেব। তারপরে কী করবো, আমি বুনসেন বার্নারটাকে সরিয়ে নেব, যাতে টেম্পারেচার কখনোই 100-র কাছাকাছি যেতে না পারে। সেই জন্য এই বাড়তি প্রসেসটা, যেটা আগের ক্ষেত্রে ছিল না, আমাকে থার্মোমিটার যুক্ত এরকম একটা ব্যবস্থা, যেটা পাতন স্তম্ভ বলছে, সেটা আমাকে নিতে হচ্ছে। এবার যে 65-70 পর্যন্ত হলো, আমি বার্নার সরিয়ে দিলাম, নিজের এতেই ওটা গরম হতে থাকবে, মিথানল বাষ্প তৈরি হবে। সেই বাষ্পটা যখন এই শীতকের মধ্য দিয়ে যাবে, আবার তোমার মিথানলে পরিণত হবে এবং সেই মিথানলটা জমা হবে। এই পদ্ধতিটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি যেতে হয় টেম্পারেচার কন্ট্রোল করে, তাহলে কিন্তু এই পাত্রে মিথানল পড়ে থাকবে আর এই পাত্রে জল। সুতরাং খুব সহজে আমি দুটো তরল যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 20 থেকে 25-এর মধ্যে মোটামুটি, তাদের ক্ষেত্রে কিন্তু আমি খুব সহজে পৃথক করে দিতে পারি। আচ্ছা, ব্যবহারিক প্রয়োগ কিন্তু প্রচুর। বিশেষ করে আমি বলি যে পেট্রোলিয়াম থেকে আমরা প্রচুর গুরুত্বপূর্ণ জিনিস পাই। সেই ন্যাপথলিন বলো, আলকাত্রা বলো, বেনজিন, এরকম প্রচুর দ্রব্য পাই এবং সবগুলোর স্ফুটনাঙ্ক কিন্তু আলাদা। যখন একসঙ্গে মেশানো থাকে তখন কিন্তু মনে করো পেট্রোলিয়াম পড়ে আছে, সেই পেট্রোলিয়াম থেকে যখন আমি তৈরি করবো, মনে করো পিচ, আলকাত্রা, ন্যাপথলিন, এইসবগুলো সবার স্ফুটনাঙ্ক আলাদা। এবার সবার স্ফুটনাঙ্ক আলাদা বলে এমন একটা পাত্র নেওয়া হয় যার অনেকগুলো নির্গম নল আছে, অনেকগুলো নল আছে, যাদেরকে বিভিন্নভাবে উত্তপ্ত করার ব্যবস্থা থাকে। একটা করে প্রথমে কম উষ্ণতায় যেটা আছে সেটাকে বের করে আলাদা করে দিলাম, তারপর টেম্পারেচার বাড়াতে লাগলাম, তারপরে যার স্ফুটনাঙ্ক আছে সেটাকে আলাদা করে বের করলাম। এটাকে বলা হয় পেট্রোলিয়ামের পাতন। আংশিক পাতন বলা হয় না, পাতনই বলা হয়, যদিও অ্যাকচুয়ালি আমরা আংশিক পাতন পদ্ধতি ফলো করে থাকি। তো সেই পেট্রোলিয়াম থেকে বিভিন্ন দ্রব্য বের করার জন্য আমরা সাধারণত কিন্তু আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করে থাকি এবং এটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। বলতে পারো এটা মূল পদ্ধতি যার সাহায্যে আমি এই পদার্থগুলোকে আলাদা করে দিতে পারি। আচ্ছা, এবার প্রশ্ন থাকতে পারে যে আংশিক পাতন আর পাতনের মধ্যে পার্থক্য কি? তখন তোমাকে বলতে হবে যে দুটো তরলের কখন করা হয় সেটা বলে দেবে, যে কঠিন আর তরলের মিশ্রণের জন্য পাতন ব্যবহার করা হয়, বা দুটো তরল যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 30-এর বেশি তার ক্ষেত্রে পাতন ব্যবহার করা হয়। আর ওর ক্ষেত্রে বলতে হবে যাদের 20 থেকে 30-এর মধ্যে বা 25-এর মধ্যে, তাদের ক্ষেত্রে আমরা আংশিক পাতন ব্যবহার করি। আর 2 নম্বর পার্থক্য কি? তুমি বলবে পাতনের ক্ষেত্রে আমরা কোনো পাতন স্তম্ভ ব্যবহার করি না, কিন্তু আংশিক পাতনের ক্ষেত্রে আমাকে পাতন স্তম্ভ ব্যবহার করতেই হবে, তা নাহলে কিন্তু আমরা ঠিকঠাক করতে পারবো না। আচ্ছা, লাস্ট যেটা বললাম পৃথকীকরণ ফানেল বা বিওজি ফানেল, খুব সহজ একটা পদ্ধতি। পৃথকীকরণ ফানেল বা এটাকে বলা হয় সেপারেটরি ফানেল অথবা এটাকে বলা হয় বিওজি ফানেল। এটা কখন ব্যবহার করা হয়? যদি এমন দুটো তরল একসঙ্গে মিশে থাকে যাদের ঘনত্বটা আলাদা। এখানে স্ফুটনাঙ্কের কোনো ব্যাপার নেই, গরম করার কোনো ব্যাপার নেই, আমার খালি দেখতে হবে এমন দুটো তরল নিতে হবে যাদের ঘনত্বটা যথেষ্ট আলাদা। এরকম দুটো তরল আলাদা করার জন্য আমরা সাধারণত পৃথকীকরণ ফানেল বা বিওজি ফানেল ব্যবহার করে কিছুই না, এটা একটা সিম্পল নল, কাঁচের নল বিশেষ করতে পারে। এরকম একটা কাঁচের নল বিশেষ, কোনো টেম্পারেচার মাপার দরকার নেই, টেম্পারেচার দেবার দরকার নেই। এরকম নিচের দিকে একটা নল মতো বেরিয়ে আছে, বন্ধ করার ব্যবস্থা আছে। আচ্ছা, এই নিচে তুমি রাখলে ক্রাফট পাত্র। আমি একটা উদাহরণ দিই, সাপোজ তোমাকে বললো পেট্রোলিয়াম আর জল, তুমি এখানে পেট্রোলিয়াম আর জল মিশিয়ে দিলে, মেশানো আছে, সাপোজ পেট্রোল প্লাস জল মেশানো আছে, তুমি নিচের মুখটা প্রথমে বন্ধ করে রাখলে, তুমি পেট্রোলিয়াম আর জল কিছুক্ষণ তুমি ওয়েট করলে, মানে সঙ্গে সঙ্গে মিশ্রণ দেবার মাত্রই তুলে দেবো সেরকম নয়, কিন্তু বেশ খানিকক্ষণ ওয়েট করলে। বেশ খানিকক্ষণ ওয়েট করলে কী হবে, পেট্রোল কিন্তু জলের থেকে হালকা, কী হবে কিছুক্ষণ পর জল আর পেট্রোল আলাদা হয়ে যাবে, মানে পেট্রোলটা উপরে থাকবে আর জলটা নিচে থাকবে, জলটা অনেকটাই ভারী, পেট্রোলের থেকে। কিছুক্ষণ ওয়েট করলেই বেশি ঘনত্বের যেটা তরল সেটা নিচের দিকে চলে আসবে, আর কম ঘনত্বের যেটা তরল সেটা উপরের দিকে চলে যাবে। এবার যদি তুমি এটাকে খুব আস্তে খুলে দাও, খুব আস্তে মানে এতটাই আস্তে যে ড্রপ করে যেন তরলটা পড়ে, এই ড্রপ করে পড়ার সময় যখন পড়বে তখন কিন্তু এদের মধ্যে আর মিশবে না, এরা আস্তে 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 যদি তুমি খানিকক্ষণ রেখে দাও তাহলে কি হবে, জলটা আস্তে আস্তে
এবং পেট্রোলটা সবটাই উপরে উঠে যাবে। তা কত সিম্পল একটা পদ্ধতি যার সাহায্যে আমি খুব সহজে দুটো তরলের এরকম মিশ্রণকে আলাদা করে দিতে পারি। পরীক্ষায় এটা কিন্তু তোমাকে গুছিয়ে গোটা ব্যাপারটা দরকার হলে ছবিও আঁকা দরকার হতে পারে, তোমাকে কিন্তু দিতে হবে। আচ্ছা, এদের পাতনের সঙ্গে বা আংশিক পাতনের সঙ্গে এই পদ্ধতি যদি পার্থক্য দেয়, তখন তোমাকে বলতে হবে দুটো তরলের স্ফুটনাঙ্কের উপর নির্ভর করে, এখানে ঘনত্বের উপর নির্ভর করে। ওখানে তাপ দেবার দরকার আছে, এখানে তাপ দেবার দরকার নেই। মোটামুটি দুটো পার্থক্য অবশ্যই তুমি সবসময় খেয়াল রাখবে, খুব বেশি পার্থক্য এইভাবে নেই। এবার যেটা বলছিলাম, মিথানল আর অ্যাসিটনকে কিন্তু আলাদা করা যায় না যদি মিশে যায় কোনোভাবে, কারণ এদের স্ফুটনাঙ্কের পার্থক্যটা খুবই কম। যেমন অ্যাসিটনের হচ্ছে মোটামুটি ওই 56 মতো, আর মিথানলের প্রায় ওই 65-র কাছাকাছি। দেখো পার্থক্যটা 9। তাহলে এদেরকে কিন্তু ওই তাপ প্রয়োগ করে আলাদা করে আর পৃথক করা যায় না। পরীক্ষার প্রশ্ন বলতে হবে একটু বেশি উত্তপ্ত করলে অ্যাসিটনের সঙ্গে সঙ্গে কি হবে, মিথানলটাও বাষ্পীভূত হবে। মানে দুটোর মিশ্রণ যদি চলে যায় তাহলে ওখানে গ্রাহক পাত্র যেটা নিয়েছিলাম লিভিক সিটকের পরে, সেই গ্রাহক পাত্রে দেখা যাবে মিথানল প্লাস অ্যাসিটন দুটোই মিশে তৈরি হয়ে গেছে। সুতরাং এই ধরনের মিশ্রণ যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পৃথক করা সম্ভব হয় না। আচ্ছা, অনেক সময় প্রশ্ন দেয় এই যে আংশিক পাতন করলাম বা পাতন করলাম, এটা কি ভৌত প্রক্রিয়া না রাসায়নিক প্রক্রিয়া? তখন তোমাকে বলতে হবে এটা হচ্ছে ভৌত প্রক্রিয়া, কোথাও কোনো রাসায়নিক পরিবর্তন ঘটছে না, জাস্ট তোমার তরল থেকে বাষ্প করছি, বাষ্প থেকে আবার তরল হয়ে যাচ্ছে। সুতরাং এটা সম্পূর্ণ ভৌত প্রক্রিয়া। আর যদি কোনো প্রাকৃতিক উদাহরণ দিতে বলে পাতন প্রক্রিয়া বা আংশিক পাতন প্রক্রিয়া, তখন তোমাকে বলতে হবে সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে উপরে উঠছে বা সমুদ্রের জলটা বাষ্পীভূত হয়ে উপরে উঠছে। কি বলবে যে উপরে উঠলো তারপরে বৃষ্টি পড়ছে? বৃষ্টির সঙ্গে কিন্তু লবণটা থাকে না। এই যে সমুদ্রের জলে প্রচুর লবণ আছে, লবণটা কিন্তু সমুদ্রেই রয়ে যায় আর জলটা বাষ্পীভূত হয়ে উঠে যায়। সুতরাং এটা হচ্ছে প্রাকৃতিক পাতন প্রক্রিয়া একটা উদাহরণ। এই টাইপের প্রশ্ন এসছে যে তোমাকে এমন একটা মিশ্রণ দিলাম যেখানে কিছু লোহার গুঁড়ো আছে, লোহার গুঁড়ো, নুন আছে, লোহার গুঁড়ো, নুন আছে, আর কি আছে, বালি আছে। তুমি কিভাবে এই মিশ্রণ থেকে প্রতিটা উপাদান পাবে? কি করব, প্রথমে আমি একটা চুম্বক নেব। চুম্বকটা আমি খুব কাছে নিয়ে গেলাম। কাছে নিয়ে গেলে কি হবে, লোহার গুঁড়োটা সবটাই চুম্বকে চলে আসবে। তাহলে লোহার গুঁড়ো যেই চলে গেল, আমার কি হলো, মিশ্রণের মধ্যে শুধু লবণ আর বালি পড়ে থাকলো, লোহার গুঁড়ো চলে গেছে, আলাদা হয়ে গেছে। তাহলে লবণ আর বালিকে আলাদা করবো কি করে? দুটোই তো কঠিন পদার্থ। তখন আমি কি করব, দুটোকে জলের সঙ্গে মিশিয়ে দেব। দুটোকে জলের মধ্যে মিশিয়ে দেবো। তাহলে জলের মধ্যে যেই মিশে গেল, তুমি একটা বিকারে জল নিয়ে যদি তুমি এভাবে মিশিয়ে দাও মিশ্রণটাকে, তাহলে কি হবে, লবণ মিশে গেল, কিন্তু বালি মিশবে না। বালিটা কি হবে, নিচে থিতিয়ে পড়বে। এবার তুমি কি করলে, এটাকে পরিশ্রাবণ, একটা ফিল্টার পেপার দিয়ে, যদি পৃথক করে, একটা ফিল্টার পেপার নিলে, তারপরে তুমি এটা এরকম একটা পাত্র নিলে, মুখটা একটা ফিল্টার পেপার দিয়ে দিলে, দিয়ে ঢেলে দিলে। ঢেলে দিলে কি হবে, এখানে তোমার কি পড়ে থাকবে, এখানে তোমার পড়ে থাকবে লবণ প্লাস জল। বালিটা কি হবে, এই মুখটাতে আটকে যাবে। তাহলে বালি আলাদা হয়ে গেল। এবার লবণ আর জল পড়ে থাকলো। এবার লবণ আর জল আলাদা করার পদ্ধতি কি, পাতন প্রক্রিয়া করে দেবো। পাতন প্রক্রিয়া করলে লবণটা আলাদা হয়ে গেল। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা তিনটে এইরকম মিশ্রণকে খুব সহজে পৃথক করে দিতে পারি। ঠিক আছে, ভালো করে করবে, খুব বেশি কিছু নেই চ্যাপ্টারটার মধ্যে, পড়ে নেবে, একবার পড়লেই দেখবে হয়ে যাচ্ছে।